দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জানান, ক্ষমতায় গেলে দেশের স্বার্থে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করা হবে। আর দলটির মহাসচিব বলেন, মতপার্থক্যের কারণে যেন ২৪-এর গণ অভ্যুত্থানের আত্মাহুতি বৃথা না যায়। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার সহধর্মিনীর লেখা 4টি বই প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থাকতেই পারে, তবে তার জন্য জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও অর্জিত বিজয় যেন নষ্ট করা না হয়। 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন তাই সবাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়। এদিন বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। তিনি আরও বলেন, জনগণ কথার ফুলঝুরি নয়, দেশ গড়ার সুস্পষ্ট পরিকল্পনা চায়, যেটা একমাত্র বিএনপি দিয়েছে। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। এ সময় দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রাখার দাবিও করেন তারেক রহমান। যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করার। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা হবে। আরও জানান, নারীদের ঘরে রাখলে দেশ সামনে এগোতে পারবে না। প্রিয় সহকর্মী, আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী বংশধরের কাছে যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে। আমি এখানে মেজর জোহা উনি কতগুলো বিষয়ে আলোচনা করেছেন। আমরা একটু পরে, কিছুক্ষণ পরে আমরা আপনাদের কাছে কতগুলো ফোল্ডার দিব। মেজর জোহা ওনার বক্তব্যে বেশ কতগুলো বেসিক বিষয় উনি তুলে এনেছেন। কিন্তু উনি প্রাইমারি এডুকেশনের কথা বলেছেন, উনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন, এর বাইরেও উনি বলেছেন যে আমাদের এডুকেশন সেক্টরের কথা, বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা উনি বলেছেন, তাদের শিক্ষার কথা বলেছেন, কালচারের কথা বলেছেন, গেমসের কথা বলেছেন। আমি আপনাদের কাছে নিশ্চয়ই, আপনারা গত দুদিন ধরে পত্র পত্রিকা সহ নিউজ মিডিয়াতে নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারা দেখেছেন, পড়েছেন যে গত দুদিন ধরে আমরা কিন্তু একটি প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামটা আজকে থার্ড ডে হয়েছে। গত দুদিন ছিল আমাদের স্টুডেন্ট ফ্রন্টদেরকে নিয়ে সারা দেশে, আজকে হয়েছে আমাদের অন্য দুটি অর্গানকে নিয়ে। সেখানে আমরা কি করছি আপনাদের সকলেরই মনে আছে, যেহেতু কম বেশি আপনারা সবাই না হলে অনেকেই আপনারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। আপনাদের মনে আছে যে প্রায় 2.5 থেকে 3 বছর আগে আমরা 31 দফা নামে 31টা দফা জনগণের সামনে, দেশের সামনে উপস্থাপন করেছিলাম। 31টা দফার মধ্যে অনেক কিছু আছে, কনস্টিটিউশনাল ব্যাপার আছে, 31টা দফার মধ্যে ইকোনমিক ব্যবস্থা আছে, এডুকেশন আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট আছে, অনেক বিষয় আছে, লিগ্যাল ম্যাটার্স আছে। আমার কাছে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে মনে হয়েছে ওই বিষয়গুলো তো আছে, কিন্তু সরাসরি জোহা সাহেব যেটা ওনার বক্তব্যে বলেছেন, সরাসরি মানুষকে রিলেট করে, অর্থাৎ কোনো একটা পলিসি যদি আপনি নেন অ্যাজ এ গভর্নমেন্ট, সেই পলিসিটা যদি যে কোনো মানুষ, একজন প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, একজন গ্রামের কৃষকের ওয়াইফ হতে পারে, অথবা কৃষক নিজে হতে পারে, একজন প্রাইমারি বা সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হতে পারে, একজন ছোট ব্যবসায়ী হতে পারে, যে কোনো ব্যবসায়ী হতে পারে। আপনি কোনো একটা পলিসি নিলে যদি তার লাইফটা একটু হলেও বেটার হয়,
সেই বিষয়গুলো কি কি, সেরকম কি বিষয়, এরকম কতগুলো কোর সাবজেক্টকে আমরা চুজ করে বের করে নিয়ে এসেছি আমাদের 31 দফা থেকে। এবং সেই বিষয়গুলো আমরা গত কয়েকদিন ধরে, গত 3 দিন ধরে আমরা আমাদের যারা পার্টি স্ট্রাকচারের মধ্যে আছেন এরকম লিডারশিপকে আমরা দিচ্ছি, যাতে এইগুলো নিয়ে তারা চলে যেতে পারেন। এখন এখানে জোহা সাহেবের কয়েকটা পয়েন্টের মধ্যে আমি দুই তিনটা একটু ডিসকাস করব আপনাদের সামনে। যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে, নারীদের সিকিউরিটির ক্ষেত্রে বলেছেন, এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই বাই নাও জানেন যে আমি যেটা বললাম গত 3 দিনে আপনারা খবরে পড়েছেন, এর মধ্যেও শুনেছেন, আমরা ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। নতুন চেতনার কথা বলে ধর্মীয় ব্যবসার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত, আর ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে লন্ডন থেকে, এমন অভিযোগ এনসিপি নেতাদের। তারা আরও বলছেন, এবারে নির্বাচন শুধু ক্ষমতার পালা বদলের হবে এমন প্রত্যাশা ছিল না, কিন্তু বাস্তবে বিএনপি জামায়াত সংস্কারের কথা না বলে ক্ষমতা দখলের শোডাউনে ব্যস্ত। তবে ধর্ম ও মুক্তিযুদ্ধকে নিয়ে এদেশে আর রাজনীতি চলবে না, এমন বার্তাও দিচ্ছেন তারা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির। সকল দল যদি অংশগ্রহণ থাকতো, বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টারমাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। এতে যোগ দিয়ে এনসিপি নেতারা দেশের বড় রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। তারা নতুন করে কার্ড নিয়ে আসলো, মুক্তিযুদ্ধের কার্ড। মুক্তিযুদ্ধের যে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র, এই 3টি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী। গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। এ সময় দলটির সদস্য সচিব অভিযোগ করেন, সংস্কার নিয়ে নীরব থেকে শুধু ক্ষমতায় যাওয়ার ছক কষছে বিএনপি ও জামায়াত। যে বাংলাদেশের মানুষেরা রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি জামাত কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। রাজনৈতিক দলগুলোকে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। এক ঐক্যের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই ঐক্যের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। সবার মতামত নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করতে চায় জামায়াত ইসলামী। সকালে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্ট্যাটাসে ইশতেহারের বিষয়ে সবার পরামর্শ চান তিনি। বলেন, একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। এই জন্য সবার মতামত নিয়েই তার দল জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বলেও নিশ্চয়তা দেন তিনি। মতামত জানাতে জনতার ইশতেহার নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আনতে যাচ্ছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এজন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন কবে হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরই কিছুটা সংশয় কাজ করেছিল। তবে অবশেষে সব সংশয়ের সমাধান দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার। ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে, অন্য কোনো বিষয় না। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চাওয়া হয়েছে। এ লক্ষ্যে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। না, উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।
এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। অন্যদিকে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে কোনো ক্রস চিহ্ন না থাকলে বা একাধিক প্রতীকের চিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। এছাড়া বাতিল হওয়া প্রার্থীর প্রতীকে ভোট দিলেও তা বাতিল বলে গণ্য হবে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। এ বিষয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকার বলেছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। তফসিল ঘোষণার পর থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার কথা ভাবছে না মেডিকেল বোর্ড। একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দিচ্ছে। শারীরিক অবস্থা বিদেশ নেওয়ার উপযুক্ত নয় বলে তাকে লন্ডন নিতে আজ আসেনি এয়ার অ্যাম্বুলেন্স। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের নতুন তথ্য আপনি জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। তন্নি, বেগম খালেদা জিয়া কিন্তু নিবিড় পর্যবেক্ষণে আছেন, যেমনটা আপনি কিছুক্ষণ আগেই দর্শকদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আসলে তার এই শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য আমার কাছে নেই, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি রাত 11টা নাগাদ একটি মেডিকেল টিম বা মেডিকেল বোর্ড বসার কথা, যেই মেডিকেল বোর্ডে বাংলাদেশের যে চিকিৎসকরা যারা এখানে বিশেষজ্ঞরা আছেন তারা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞরা সেখানে যুক্ত হওয়ার কথা ভার্চুয়ালি, যারা এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসার দেওয়ার পরে আসলে কতটুকু উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তাদের কথা বলার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে অথবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যদি জানানো হয়, তখন হয়তো সেই বিষয়ে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আরও বাড়তি তথ্য দিতে পারবো। কিন্তু এছাড়া এখন পর্যন্ত তথ্য এতটুকুই, বিকেলের দিকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান এসেছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি স্বাস্থ্য উপদেষ্টাও এসেছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খোঁজখবর নিয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। তার চিকিৎসকদের সাথে কথা বলেছেন, কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কোনো কথা বলেননি। এছাড়া আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আগের মতোই বলা চলে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। তন্নি, ধন্যবাদ মাহবুব আপনাকে। বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, শান্তি নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। আর দুর্নীতি কমাতে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে জোর দিয়েছেন দুদক চেয়ারম্যান। রাষ্ট্রীয় অডিট ঠিকমতো হলে দুদকে অভিযোগের ফাইল কমে আসবে বলেও আশা তার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারে প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গর্বে আগামী শুদ্ধতা দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে শুরু হয় দুদকের কর্মসূচি। পরে আলোচনা সভা হয় শিল্পকলা একাডেমিতে। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সমাজে এমন ভাবে দুর্নীতি বিস্তর তা পুরোপুরি নির্মূল করা কঠিন, দরকার রাজনৈতিক সদিচ্ছা, জনপ্রতিনিধি বাছাই ও সতর্ক থাকতে হবে ভোটারদের। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে এটা বোধহয় এখান থেকে অনুমেয়। আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু শাসন করার জন্য দুঃশাসকদের রাখি। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো। এই আয়োজনে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে তাদের ঘৃণা করতে হবে। যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কি দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সঠিক শাস্তি হবে না। সামাজিক একটা
অ্যাওয়ারনেস, সামাজিক আন্দোলন লাগবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু করে দিয়ে যাবে। স্পেশালি পাওয়ার মানে বিশেষ ক্ষমতা, যত্রতত্র বিশেষ বিবেচনা, সেটা মোটেও ঠিক না। আইন এবং পদ্ধতির মধ্যেই করতে হবে, সেটা সবচেয়ে বড় জিনিস। রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ঠিক থাকলে দেশ ও দেশের মানুষ আরো ভালো থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এমনটাই মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। ২৪ ৫ই আগস্টের পর গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে টিআইবি। সাংবাদিক হয়রানি, হত্যা, গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া, নিয়োগ, সাংবাদিকদের রাজনৈতিক আনুগত্য সবই আগের সরকারের সময়ের মতোই দেখা গেছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ১২ দফা সুপারিশ দিয়েছে টিআইবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে ধানমন্ডি কার্যালয়ে গবেষণা প্রবন্ধ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাংলাদেশ ২০২৪ সালের ৫ আগস্ট দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। আগে গণমাধ্যমের উপর একমুখী চাপ থাকলেও বর্তমানে তা রয়েছে বহুমুখী। যদি সাংবাদিক নিপীড়ন, হয়রানি ও হেনস্থার কথা বলি, তাহলে আমরা দেখতে পাই কর্তৃত্ববাদী শাসনকালে নিবর্তনমূলক আইন, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, বিভিন্ন সরকারি বাহিনীর অসংখ্য সাংবাদিককে হেনস্থা, হয়রানি, হামলা, মামলা, শারীরিক নির্যাতন এবং কিছু গুম খুনের ঘটনা যেগুলো ঘটেছিল, কর্তৃত্ববাদের পতন পরবর্তীতে সেটি থেমে যায়নি। এ সময় জানানো হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ২৯টি গণমাধ্যমের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে স্বচ্ছতা ছিল না। ৪৭৬টি ঘটনায় হামলা, মামলা, হুমকি, চাকরিচ্যুত, হয়রানির শিকার ১০৭৩ জন সাংবাদিক, প্রাণ গেছে ৬ জনের। বিভিন্ন পদে কর্মরত আগের সাংবাদিক ও কর্মকর্তাদের সরিয়ে প্রভাব সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদকর্মীকে যুক্ত করা হয়েছে। টিআইবি বলছে, গণমাধ্যম নিয়ে মানুষ আশাবাদী হতে পারেনি। মাত্র ১৭.২৯% মানুষ মনে করেন দেশের সংবাদ মাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। শেখ হাসিনা পলায়নের পর থেকেই সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি হয়েছে না? সবকিছুর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক শক্তি এবং আমলাতান্ত্রিক শক্তি, রাষ্ট্র কাঠামোর যে মূল স্তম্ভগুলো, তাদের ভিতরে লুকায়িত, তাদের ভিতরে ওয়েটিং, লং টাইম ওয়েটিং যে ফোর্সেসগুলো ছিল, সেগুলোর পাশাপাশি কিন্তু গণমাধ্যমের কর্মীরাও কিন্তু একই ভূমিকাটা পালন করেছে অনেকেই। আর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সাংবাদিক ও গণমাধ্যমের আনুগত্যেরও পরিবর্তন ঘটেছে। সংবাদ মাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা হারানোর জন্য নিজেরাই দায়ী বলে মনে করেন সাংবাদিকরা। সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে যে সাংবাদিকরাই মানে কাকে কিভাবে কি করতে হবে সেই কাজগুলো করতেছে। আমরা সাংবাদিকরাই মাঝে মাঝে সাংবাদিকতাকে পলিউট করি। এখনো গণমাধ্যম প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারছে না বলেও জানান বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানে মেয়েরা তাদের নেতৃত্ব দেখিয়েছে, তাদের সামনে রেখেই গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারীর জন্য অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্ন পূরণে নারীর জন্য নেতৃত্বের স্থান ছাড়তে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসে বেগম রোকেয়া পদক ২০২৫ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে নারীর অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য রুবানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে রোকেয়া পদক দেওয়া হয়। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিনের এই আয়োজনে প্রধান উপদেষ্টা আরও বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার গল্প, উপন্যাস, প্রবন্ধে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৬৭, কিশোরগঞ্জ ৬-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন ৬। এই আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের সাথে আছেন শরীফুল হক জয়। আমরা তার সাথে একটু কথা বলবো। তো আপনি তো এই আসন থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করছেন এবং দলের পক্ষ থেকে মনোনয়ন চাচ্ছেন। যদি আপনি মনোনয়ন পান এবং নির্বাচিত হন, তাহলে মানুষের জন্য কি করবেন? আপনার পরিকল্পনাটা কি?
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা কি করব বা কি করতে পারি, এটা কিন্তু আমরা অনেকাংশে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো জুলাই আন্দোলন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা জুলাই আন্দোলনের যে চেতনা ছিল, ওই চেতনাকে আমরা যেটা বলতেছিলাম যে শুধুমাত্র একটা দেশের জন্য যা দরকার সংস্কার, বিচার বিভাগে সকল ক্ষেত্রে আমাদেরকে যদি জনগণ যদি চাই আমরা সরকারে যাই বা তারা যদি আমাদের ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্তটা জানাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের দেশকে সুন্দর করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার ভৈরবের জন্য আমি কী করব। আমার ভৈরবটা আপনারা জানেন, আমার ভৈরব কুলিয়াচর হলো একটা নদী বন্দর। আমরা আজকে যেখানে বসে আছি আমাদের জায়গাটা সিলেক্ট করার কারণও এটাই যে এটা হলো আমরা যে নদী বন্দর যেটাকে বলি, অর্থাৎ এটা হলো একটা ব্যবসায়িক এলাকা। আমাদের এই ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের প্রথম কাজ থাকবে, এবং আপনারা জানেন ছিনতাই, আর আমাদের ভৈরবের ছিনতাই মাদকী জিনিসটা হলো বর্তমানে একটু বয়াল রূপে ধারণ করতেছে। আমাদের প্রথম কাজ হবে আমরা যদি নির্বাচিত হই আমাদের ভৈরবটা কীভাবে ছিনতাই এবং মাদক মুক্ত করা যায়, এটা আমাদের প্রথম কনসেপ্ট থাকবে। আর তারপর হলো আমাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। আপনারা জানেন আমাদের এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে আমাদের রাষ্ট্রপতি ছিল, এখান থেকে একবার মন্ত্রী ছিল, কিন্তু তারা আসলে মানুষকে শুধু আশার বাণী দিয়েছিল। কিন্তু আমরা নতুন প্রজন্ম বলবো আমরা কোনো আশার বাণী দিব না, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা করতে পারবো ভৈরববাসীর জন্য ততটুকু আমরা তাদের সামনে তুলে ধরবো, এবং মিথ্যা বলে তাদেরকে আমরা মানে চাচ্ছি না যে তারা প্রতারিত হোক। এই যে জনপদটা সবসময় আমরা বলবো তারা প্রতারিত। একবার আমরা দেখি আমাদের ভৈরবটা জেলা হয়ে যায়, আরেকবার দেখি আমাদের হাজী আসমত কলেজ এটা একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। আমরা তাদেরকে মিথ্যার আশ্বাস দিব না। একজন লোক যদি সে সৌদি আরব যায়, সৌদি আরব করার জন্য তার যে ইনিশিয়াল তার যে নলেজগুলি থাকা দরকার, যতটুকু ভাষা থাকা জানা দরকার, তাকে আমরা চাই আমাদের মাধ্যমে আমরা এটা তাদেরকে অবশ্যই এই জিনিসগুলি তাদের শিক্ষিত করব। অনেকে ইটালিতে যায়, ইটালি ভাষা তারা পারে না, এক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে। আপনারা জানেন আমাদের যে নতুন দলটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার সাথে যারা দেখতেছেন তারা ঢাকা ইউনিভার্সিটি, আমাদের বড় ভাইরা দেখেন তারা কিন্তু সকলেই কিন্তু শিক্ষিত। আমরা বলি আমাদের দলের প্রায় 90%ই উচ্চশিক্ষিত। এক্ষেত্রে শিক্ষা নিয়ে আমাদের আসলে খুবই বড় একটা কনসার্ন, এবং কারিগরি শিক্ষাটাকে আমরা বিশেষভাবে নজর দিব যেন আমাদের যুবকরা শিক্ষিত হতে পারে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে এই এলাকার মানুষকে আপনার পরিকল্পনা কি? আমরা মাদক নিয়ে 5 আগস্টের পর থেকে আমরা মাদক নিয়ে একদম জিরো টলারেন্স কাজ করছি। আমরা তৃণমূল থেকে সর্বস্তরে যেখানে মাদক আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ। এই মাদকের ব্যর্থ হওয়ার প্রথম কারণ হলো অনেক নেতাকর্মী। কি হয় দেখা যায় যে যেমন আপনি যখন একটা মাদক সেবীকে ধরবেন তখন সে এক নেতা কল দিবে, সে তো আমার বাড়িতে, এবং তারা তাকে শেল্টার দেয়। আমরা বলছি যে মাদকের সাথে জড়িত এরকম কেউ কোনো ব্যক্তিকে আমরা কোনো প্রকার আশ্রয় দিব না, তাদেরকে আমরা কোনো প্রকার সহযোগিতা করব না। কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়, এবং যে হাবগুলি আছে এবং তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স হিসেবে থাকবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। আগামীকাল অন্য কোনো জেলায় নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। হেমন্তের শেষে উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। সকালে পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরম অনুভূত হলেও ভোর ও সন্ধ্যার পর হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ে। রাতভর বৃষ্টির মতো ছড়তে থাকে কুয়াশা। শীতে কাবু শিশু ও বয়স্করা। ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতের তীব্রতা, নেমেছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। রাতভর ঘন কুয়াশায় ঢেকেছিল শহর ও গ্রামাঞ্চল। সকালে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দৃষ্টিসীমা কমেছে। হাসপাতালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। দিনাজপুরে দিনের সাথে রাতের তাপমাত্রা তারতম্য থাকছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা থাকলেও দিনে এর প্রভাব নেই। আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।